হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই কালিটা বেশি খরচ হয় না ব্ল্যাক এন্ড হোয়াইটে, অনেক পেজ হয় একবার কালি কিনবে। বুঝলাম। আমার বুঝলাম বুঝলাম। ওইটা আমার ই4 এরর আমার কদিন ধরে আসছে, হয়তো আমার ওইটাতে সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে প্রিন্টারে। যাই হোক। হুম। আচ্ছা আচ্ছা। ডিপ ক্লিন। হুম। চল ঠিক আছে, আমি ফোন করে নেবো পরে। হুম। ওকে বিশ্বজিৎ, আশা করি পেয়ে গেছিস। ওকে ওকে ঠিক আছে, দেখলাম। আহ, ঠিক আছে। বাকি আজ আবু বলে দিচ্ছে ওর বোধহয় আজকে কোনো বিয়ে বাড়ি এরকম কিছু আছে বলছিল। আর সীমা আসছে না, ও ইয়ে করে, নার্সিং করে, ওর নাইট ডিউটি পড়েছে 1 সপ্তাহের জন্য। আর সীমার দাদাই হচ্ছে এখানে মলয়। হ্যাঁ, ওরা দাদা দাদা বোন, মানে দাদা বোন বটে ওরা দুজন। তো হ্যাঁ, মলয়ের বোন হচ্ছে সীমা। দুজনেই ক্লাস করে। বাকি আলাদা আলাদা জায়গায় থাকে। সীমা হয়তো ওই ওর কর্মস্থলে থাকে হয়তো। না। হুম, ওই ঝালদাটা কোথায় বটে লোকেশন? যাই হোক। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো স্টার্ট করলাম। এখানে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক থেকে, তাহলে মোহাম্মদ বিন তুগলকের স্টার্টিং যেগুলো মেন মেন ব্যাপার হচ্ছে ওইগুলো হচ্ছে এই জেনারেলি যে দাক্ষিণাত্যের দেবগিরিতে নিজের রাজধানীটা ট্রান্সফার করেছিল, ওইটারই নাম দিয়েছিল দৌলতাবাদ। এর জাস্ট আগে গিয়াসউদ্দিন তুগলক ছিল। গিয়াসউদ্দিন তুগলক তকভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিল। হ্যাঁ, এবং আর কি হয়েছে ওখান সম্বন্ধে। আর তো তারপর নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যেটা এখনই পড়ছিলাম। তাহলে ও দাক্ষিণাত্যে ট্রান্সফার করলো, মানে দেবগিরিতে স্থানান্তর করলো ওর রাজধানীটা। আর এই মোহাম্মদ বিন তুগলকের সময়ই ইবন বতুতা ও এসেছিল। তাহলে ইবন বতুতা কার সময় আছে? মোহাম্মদ বিন তুগলক, যেটা তোদের ওয়ান লাইনে কোশ্চেন পড়েছি। কিতাবুল রহেলা বা সফরনামা, এই পুস্তকটা লিখেছিল কে? ওই ইবন বতুতা। কিতাবুল রহেলা। আর এখানে বলছে যে ওই নেক্সট নেক্সট আছে মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে আর সেরকম কিছু নেই। একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রতীকী মুদ্রা প্রচলন। প্রতীকী মুদ্রা প্রচলন কে শুরু করে? মোহাম্মদ বিন তুগলক। তারপর নেক্সট আর কি রয়েছে? ওখানে কেউ ফোন করছে? ওকে। তারপর দেখ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকটা একটু ইম্পর্টেন্ট বটে বাকিগুলোর মতোই। যেমন ফিরোজ শাহ তুগলকের বলেছি যে কৃতদাস ব্যবস্থা। তো ফিরোজ শাহ তুগলকের কাছে 1,80,000 ওর সেই কেনা গোলাম ছিল। মানে সেই বন্ধু আর মজদুরের মতো ব্যাপারটা, কেনা গোলাম ছিল 1,80,000 ফিরোজ শাহ তুগলকের কাছে। এবং ফিরোজ শাহ তুগলক 4টে নতুন শহর স্থাপন করেছিল: ফিরোজাবাদ, ফতেবাদ, জৌনপুর এবং হিসার। তো এই কোশ্চেন আসতে পারে, জেনারেল কোশ্চেন দেখা হয় যে ফিরোজাবাদ কে স্থাপন করেন বা জৌনপুর কে স্থাপন করেন, এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। আর এই যে জিজিয়া কর আরোপিত কে করেন? এখানে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের আগে কেউ জিজিয়া কর স্টার্ট করছে? দাদা দেখি তো একবার। আমি ব্যাক করে দাদা দেখছি একবার। উম, আলাউদ্দিন খলজি। আচ্ছা বেশ, ওটা খুঁজে পাচ্ছি না এখন, বাদ দে। তো যেখান থেকে পড়ছিলাম ওখান থেকে আমি আবার পড়ছি। ফিরোজ শাহ তুগলক, এটা হচ্ছে হ্যাঁ, এই যে হিন্দুদের উপর ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত করেন। আর নেক্সট হচ্ছে যে উম, এই ফিরোজ শাহ কোটলা কে করেছিল? ফিরোজ শাহ কোটলা মানে স্থাপন করেছিল এই ফিরোজ শাহ তুগলক একই নামে। আচ্ছা অঙ্কিতা, তোর একটা, ইয়ে টাওয়ারের বা নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে?
তুই বলেছিলিস তোর ফোনটা একবার খারাপ হয়েছিল, তুই সারাতে গেছিস, সেই দিন ছিলিস না বলে। চল ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখ কতক্ষণ ছিল। তাছাড়া আজকে জিকে পড়াচ্ছি, কারণ জিকে বেশিরভাগ জানিস, আপাতত রিভাইজ হচ্ছে এটা। তো নেক্সট আমি ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে বলছিলাম। 4টে নতুন শহর তৈরি করেছিলেন, ফিরোজাবাদ, ফতেবাদ, জৌনপুর এবং হিসার। এই 4টে শহর এই ফিরোজ শাহ তুগলক। তাছাড়াও ফিরোজ শাহ কোটলা, লালকেল্লার কাছে ফিরোজ শাহ কোটলা। আর হচ্ছে আহ, এই যে রাজসভার ঐতিহাসিক একজন ছিল বারানি। হুম, এই বারানি কার রাজসভায় ছিল? এই হচ্ছে ফিরোজ শাহ তুগলকের রাজসভায় বারানি। আর এই তারিখি ফিরোজ শাহী এবং ফতেহ জাহাঙ্গীরি, বা এটা মেন ইম্পর্টেন্ট হয়েছে তারিখি ফিরোজ শাহী কে লেখেন? বারানি লেখেন। বারানি লেখা হচ্ছে তারিখি ফিরোজ শাহী, যে ছিল ফিরোজ শাহ তুগলকের সময়কালের ও মানে একজন ওর সভার রাজসভার একজন সদস্য ছিল। নেক্সট হচ্ছে এই যে জিজিয়া কর কে লাগু করেছিল? স্টার্টিং ফিরোজ শাহ তুগলক হয়েছে, তো উত্তরটা এটাই হবে, ফিরোজ শাহ তুগলকই হবে জিজিয়া কর। পরে আরো অনেক করেছিল, বাট স্টার্ট করেছিল এই ফিরোজ শাহ তুগলকই। এরপরেও দেখা যায় যে কখনো আকবর এটাকে সমাপ্ত করেছে, কখনো আবার ঔরঙ্গজেব লাগু করেছে, এরকম অনেক ব্যাপার। স্টার্ট করেছিল ফিরোজ শাহ তুগলক থেকে। তারপরে নেক্সট আপাতত আর কি আছে দেখছি। নেক্সট হচ্ছে মোটামুটি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তৈমুর লং। তো তৈমুর লং স্টার্ট এর খিজির খাঁ। তৈমুর লং মানে পাঞ্জাবে অঞ্চলের শাসন, মানে ওই লুট দিল্লি অঞ্চলটাকে কবজা করেছিল ওর আশেপাশে, বাট ও কিন্তু ওখানে শাসন করেনি। ও আবার চলে গেছিল ওর নিজের তুর্কিতে চলে গেছিল, মানে ওর যেটা ওই ওটা যেটা হোম ডিস্ট্রিক্টে চলে গেছিল। তাহলে এই এই যেটা জয় করলো সেইটাকে বলে খিজির খাঁকে বললো ভাই তুমি দেখাশোনা করো, পরে আমাকে একটু ট্যাক্স ট্যাক্স পাঠিয়ে দিও বছর বছর, এরকম ব্যাপার। তো তৈমুরেরও মৃত্যু হয়ে গেল 1404 সালে। তো তৈমুরের মৃত্যুর পর যেমন ওই সেই মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর ওর যে গোলাম ছিল কুতুবউদ্দিন আইবক শাসন ব্যবস্থাটা পেয়ে গেছিল, রাজা হয়ে গেছিল, সেরকম তৈমুরের মৃত্যুর পর সৈয়দ বংশের খিজির খাঁ, যাকে দেখাশোনা করতে বলে, সে রাজা হয়ে গেল। তাহলে খিজির খাঁ, তারপর হচ্ছে খিজির খাঁ থেকে হচ্ছে সৈয়দ বংশে। তাহলে সৈয়দ বংশের যে স্টার্টিং যে রাজা সে হচ্ছে খিজির খাঁ। নেক্সট খিজির খাঁ সম্বন্ধে এই যে এর একটা উপাধি আছে রায়ত ই আলা, এটা হচ্ছে খিজির খাঁয়ের উপাধি, রায়ত ই আলা। আর নেক্সট ইম্পর্টেন্ট কি আছে, তারিখ ই মোবারক শাহী নামে ফার্সি ভাষায় একটি প্রামাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করেন কে? মোবারক শাহ। মোবারক শাহ থেকে বোঝা যাচ্ছে যে তারিখ ই মোবারক শাহী। আর নেক্সট হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। এরপর আসছে লোদি বংশের কাছে। লোদি বংশের ব্যাপার হচ্ছে যে লোদিরা ছিল আফগান বংশীয়, বাট এটা এতটা ইম্পর্টেন্ট নয়। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি। বহলুল লোদি লেখা থাকে, বহলুল লোদি ওই এক ধরনের লেখা থাকে। নেক্সট হচ্ছে বহলুল লোদি সম্বন্ধে আর কি আছে ইম্পর্টেন্ট, সেরকম কিছু ইম্পর্টেন্ট আপাতত যে এই পিডিএফটাতে নেই। আর নেক্সট হচ্ছে যে সিকান্দার লোদি, মানে এই বহলুল লোদির ছেলে সিকান্দার লোদি। সিকান্দার লোদি সম্বন্ধে এই যে সিকান্দর সম্বন্ধে গজ ই সিকান্দরি, মানে কি হচ্ছে গজ মানে কি জমি জরিপ করার একটা ব্যবস্থা, এত গজে এত এত কিছু হয়, মানে কি জমি মাপ করার ব্যবস্থা। তাহলে গজ ই সিকান্দরি বলে 32 সংখ্যার জমি জরিপ ব্যবস্থা প্রচলন করে কে? এই যে সিকান্দর লোদি। গজ ই সিকান্দরি, সিকান্দর লোদি। আর সিকান্দর লোদির একটা ছদ্মনাম হচ্ছে গুলরুখি। গুলরুখি ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন। আর তারপর হচ্ছে এর মৃত্যুর পর আবার ইব্রাহিম লোদি সিংহাসনে বসলো। ইব্রাহিম লোদিকে আবার হারিয়ে দিল বাবর 1526 খ্রিস্টাব্দে, নিয়ে পরে মুঘল সাম্রাজ্যের সূচনা হলো। এই সম্বন্ধে আর কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন পেজ নাম্বার 1.3.69 দেখতে পাবি, ওখানে লেখা আছে যে এই যে কিয়াত উল ইসলাম মসজিদ আড়াই দিনকা ছোপড়া, এটা কুতুবউদ্দিন আইবক স্থাপন করেছে। কুতুব মিনার স্টার্ট কে করেছে কুতুবউদ্দিন, আর শেষ করেছে ইলতুৎমিশ। হযরত গম্বুজ এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। আর নেক্সট হচ্ছে যে পেজ নাম্বার 1.3.70
ওই পেজে আছে 1.3.70, ওখানে আলাই দরওয়াজা আছে আলাউদ্দিন খিলজি, আর গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, এটা নির্মাতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তারপর হচ্ছে নেক্সট নেক্সট সঙ্গীত সম্বন্ধে লেখা আছে ওই 1.3.70, ওখানে আছে যে আমির খাসরু সম্বন্ধে দেওয়া আছে, হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো আমির খাসরুকে। তারপর হচ্ছে আর কি আছে, এই যে সাহিত্য সম্পর্কে 1.3.70 সাহিত্যে লেখা আছে বরণী, তারিখি ফিরোজ শাহ, এটা আমি আগে বললাম একটু আগে, তারিখি ফিরোজ শাহ বরণী লিখেছেন, যে ফিরোজ শাহ তুগলকের মানে রাজ্যসভা সদস্য ছিল। আর তারপর আর কি আছে, হ্যাঁ 1260 লেখা আছে। হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট নয় জেনারেলি, এখানে এইখানে ক্ষেত্রে সালটা ইম্পর্টেন্ট নয়, আসেও না বোধহয় 20 বছরে একবার কোশ্চেন দেখতে পাবেন 20 বছরে। তো নর্মালি ওই তারিখি ফিরোজ শাহী এটা ইম্পর্টেন্ট বটে। আর এটা হচ্ছে যে এই যে একটা কোশ্চেন আছে, জিয়া নাকশবাদী প্রথম সংস্কৃত গল্প ফার্সিতে অনুবাদ করেন, প্রথম সংস্কৃত গল্প যেটা ফার্সিতে অনুবাদ জিয়া নাকশবাদী। আর নেক্সট হচ্ছে আর কি আছে, এখানে আর ইম্পর্টেন্ট বলতে না দেখছি মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট। এই যে রুকনুদ্দিন বরবক শাহ, যেটা হচ্ছে 1.3.70 ডান দিকের যে কালামগুলো আছে, ডান দিকে আছে, প্যারাগ্রাফ বলছি, ডান দিকে হুসেন শাহী বংশ আছে, তার আগে আছে শামসুদ্দিন আহমদ শাহের পুত্র রুকনুদ্দিন বরবক শাহ। সমীর পেয়েছিস? বাকি সবাই অবশ্যই পেয়েছিস, দেখে নে। 1.3.70 হুসেন শাহী বংশ ডান দিকে আছে, দেখ 2 নম্বর দিয়ে হুসেন শাহী বংশের জাস্ট আগের প্যারা লেখা আছে, এই বংশ শেষ হয়েছিল জালালউদ্দিন ফতেহ শাহ, তার আগের প্যারা শামসুদ্দিন আহমদ শাহের পুত্র রুকনুদ্দিন বরবক শাহ এত সালে খ্রিস্টাব্দ বসে। এটা ইম্পর্টেন্ট নয় সালটা, কামরূপ রাজা এটাও ইম্পর্টেন্ট নয়। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা রামায়ণের রচয়িতা কীর্তিবাস ওঝা, তার রাজসভা মানে কার রাজসভায় ছিল, এই যে রুকনুদ্দিন বরবক শাহের রাজসভায় ছিল আর কীর্তিবাসী ওঝা। তাহলে কীর্তিবাসী ওঝা কার রাজসভায় ছিল, রুকনুদ্দিন বরবক শাহ, এইটুকু ইম্পর্টেন্ট এখানের মধ্যে। আর নেক্সট নেক্সট সমীর পিডিএফ এ তোদের শেষ পেজ নাম্বার কোনটা? এটাই তো। বুঝলাম। আর আপাতত এখানে কিছু দিই নাই, বাট বাঙালি রাজসভা একটু দরকার ছিল এবার। 5 মিনিট ওয়েট কর, আমি এই ফটোটা তুলে আমি এখন সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিট ওয়েট কর তোরা, কারণ এই চ্যাপ্টারটা আমি শেষই করে দিচ্ছি। ওয়েট 5 মিনিট, আমি ফটো তুলছি, এই একটু কেউ লেট হোস না।
দেখ তোদেরকে আমি একটা পিডিএফ সেন্ড করলাম তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোদের এতক্ষণে চলে গেছে। যেটা 1.3.71 থেকে আছে 1.3.78 পর্যন্ত। আশা করি সমীর তোরা পিডিএফ পেয়ে গেছিস। ওকে, হ্যাঁ দেখবে তো এটাতে। ম্যাপ ভূগোলের ঠিক আছে, বেশ আমি নেক্সট রবিবারে করে দেবো তাহলে। রবিবার ছুটি তো শনিবার করে দেবো। ওকে ওয়েট 1.3.7 কত হ্যাঁ 7.1 থেকে হবে। দেখ এইগুলো না আমিও যথেষ্ট লাইন বাই লাইন পড়েছি, আমার অলরেডি দাগ দেওয়া আছে, বিকজ এগুলো আমি ভালো রকম সময় দিয়ে একসময় লাইন বাই লাইন পড়েছিলাম। প্রায় প্রত্যেকটা লাইনে দাগ পাবি। হ্যাঁ এর থেকে আরো বেশি লাইনে দাগ গেছে আমার ওই লুসেন্টের জিকেতে, ওটা অনেক পুরনো হয়ে গেছে পড়ে পড়ে। তো ওই জন্য বিচিকে ব্যাপারগুলো আমি বুঝতে পারি ব্যাপারগুলো। এবং এই ক্ষেত্রে অঙ্কিতাকে বলছি, অঙ্কিতারও যথেষ্ট ওর জিকে পড়া আছে আগে, যেহেতু ও প্রিপারেশন করতে এক সময়। তো ঠিক আছে চল, আপাতত আজকে জিকে ক্লাসে আছে। বাট অঙ্কিতা মেন তো ইম্পর্টেন্ট, তোর ম্যাথের ক্ষেত্রে অসুবিধা হয়, জিকে ক্ষেত্রে তো ঠিকই আছে, তাই না অঙ্কিতা? কোনো ব্যাপার নেই, আগামী 2.5 থেকে 3 মাসের মধ্যে ম্যাথটাও একটা অল ওভার ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বললাম 2.5-3 মাসের মধ্যে চেষ্টা করবো পুরোটাই শেষ করে দেওয়ার, তারপরে রিভাইজ হতে থাকবে। ওকে তাহলে শুরু করছি। ওই 1.3.70 দূর পর্যন্ত ওখানে যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো বলে দিলাম। এর ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সময় যদি খুবই ডিটেলস জানতে চাই তখন আবার না আমার পড়ার ধৈর্যটাই হারিয়ে যাবে, যে এই বাবা এত বন্ধু ধরে 4 ঘন্টা ধরে পড়লাম আর মাত্র 5 থেকে 6 পেজি পড়া হলো, বিরক্ত লাগে ব্যাপারটা। ওই জন্য যেগুলো মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিস্ট দিয়ে পড়ে একটা চলে যায়, নেক্সট বারে যখন আমি কোনো কোশ্চেন করব তখন হয়তো কোনো কিছুতে ফাঁসলাম, তখন হয়তো বুঝে যাবে যে হ্যাঁ ভাই ও অত নম্বর পাতাতে আমি করেছিলাম, ওটা একটু দেখি, তখন ইন্টারেস্ট লাগবে। কিন্তু প্রথমে যদি একদম পুরো পাই টু পাই ডিটেলস ডিটেলস করে থাকি না, এনার্জিটা চলে যাবে। ওই জন্য মোটামুটি একটা জিস্ট নিয়ে পড়তে বেরিয়ে যায় ব্যাস। ওকে তো নেক্সট, চল ঠিক আছে কোনো ব্যাপার না। নেক্সট হচ্ছে 1.3.71 আলাউদ্দিন হুসেন শাহ, যেখান থেকে ওখানে শেষ হচ্ছিল হুসেন শাহী বংশের। এখানের মধ্যে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই যে রূপ গোস্বামী, ললিত মাধব ও বিদগ্ধ মাধবের রচনাকার, আর মনসমঙ্গল রচনাকার সনাতন গোস্বামী বিজয় গুপ্ত, মহাভারতের প্রথম অনুবাদক। এই যে কবীন্দ্র পরমেশ্বর, ইম্পর্টেন্ট বটে নামটা, কারণ বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক এবং অনুবাদটির নাম হয় পাণ্ডব বিজয়। তাহলে মহাভারতের যে প্রথম অনুবাদক বাংলাতে হয়েছিল, বাংলার ল্যাঙ্গুয়েজে হয়েছিল, ওটার নাম হচ্ছিল কি পাণ্ডব বিজয়, আর লিখেছে মানে অনুবাদ করেছিল কবীন্দ্র পরমেশ্বর। যথেষ্ট ইম্পর্টেন্ট। কার রাজসভা অলঙ্কৃত করতো? আলাউদ্দিন হুসেন শাহের রাজসভা অলঙ্কৃত করতো। যেহেতু আলাউদ্দিন হুসেন শাহ এই সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করার জন্য উৎসাহীও করতো। বিদ্বানদের পৃষ্ঠপোষক ছিলেন, মানে বিদ্বানদের একটু কদর করতো আর কি। এই যে চৈতন্যদেব কার সময় ছিল? আলাউদ্দিন হুসেন শাহ। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কারণ মোটামুটি কোশ্চেনটা আসতে দেখা যায়। চৈতন্যদেব কার সময় ছিল? আলাউদ্দিন হুসেন শাহ, মানে হুসেন শাহী বংশের। আর নেক্সট আর কি আসতে পারে এখানের মধ্যে, যেমন সেই নেক্সট হচ্ছে হ্যাঁ বৈষ্ণব ধর্ম ওই চৈতন্যদেবেরই ওই সময় প্রচার, ওই হুসেন শাহ। নেক্সট নেক্সট এই যে ছোট সোনা মসজিদ, এটা হয়েছে কি হুসেন শাহ তৈরি করেন। তারপরে আর কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট সুলতানি যুগে কাশ্মীরের উত্থান, এইটাতে চলে।
মানে ওই পেজেই 1.3.71 এর লেফট সাইডে আছে, দেখ তার নিচে সুলতানি যুগে কাশ্মীরের উত্থান। তো স্টার্টিংটা মনে রাখার মতো দরকার নেই, জাস্ট আমি পড়ে দিচ্ছি, শুধুমাত্র মনে রাখার দরকার নেই। 1315 খ্রিস্টাব্দে একজন মুসলিম অভিযাত্রী শাহ মির্জা কাশ্মীরে হিন্দু রাজপুত্রের পদ নিযুক্ত হন। এটা ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন আসে না জেনারেলি। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই কাশ্মীরের আকবর, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় এই যে কি নাম ওর, এখানে দেখ সুলতানি শাহ মির্জা কাশ্মীর পুত্র শাহ মির্জা কাশ্মীর উত্তর সম্পর্কে সুলতান চার জয়নুল আবদিন। তো এই জয়নুল আবদিনের ব্যাপারটা কি বলছে যে ওখানে তাকে কাশ্মীরে আকবর বলা হয় জয়নুল আবদিন। জয়নুল আবদিন এই এপিজে আব্দুল কালামের ওর পুরো নাম ছিল আবুল ফকির জৈনুল আব্দুল কালাম। তো এই জয়নুল আবদিন এও ছিল কাশ্মীরের আকবর বলা হতো। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, মোটামুটি কাশ্মীরের আকবর কাকে বলা হয় এই কোশ্চেনটা আসতে দেখা যায়। তো জয়নুল আবদিন এই হচ্ছে কাশ্মীরের আকবর। নেক্সট হচ্ছে যে, কিন্তু এর আগে যেটা বললাম হুসেন শাহ, ওখানে বেশ ভালো রকম 3-4টে কোশ্চেন পেলাম ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে কাশ্মীরের আকবর জয়নুল আবদিন। নেক্সট হচ্ছে ডান দিকে দেখ 1.3.71 পেজেরই ডান দিকে সুলতানি যুগে গুজরাট এবং মালবের উত্থান। আর ওখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে আহমদ শাহ এক সুন্দর শহর নির্মাণ করেন এবং তার নাম দেন আহমেদাবাদ। তো আহমেদাবাদটা কে নির্মাণ করেন? আহমদ শাহ। তারপরে নেক্সট আর কিছু সেরকম নেই এখানে। নেক্সট সুলতানি যুগে রাজস্থানের উত্থান, ওই পেজেরই 1.3.71 পেজেরই সুলতানি যুগে মানে ডান দিকে নিচে আছে সুলতানি যুগে রাজস্থানের উত্থান। এখানে মোটামুটি ইম্পর্টেন্ট একটা ক্ষেত্র হচ্ছে মেবার, যেটা ওই ওই মেবারের থেকে রানা প্রতাপ, রানা সাঙ্গা, নেক্সট আরো এইসব মানে এদের ইয়েগুলো এখানে মেবারে হয়েছিল। রানা রানা প্রতাপ, রানা সাঙ্গা, এখানে আরো কিছু নাম আছে বাট এগুলো ইম্পর্টেন্ট নয়। এখানের মধ্যে একটা লাইন ইম্পর্টেন্ট আছে, রানা কুম্ভ চিত্তরে বিজয় স্তম্ভ নির্মাণ করেছিল। চিত্তরে বিজয় স্তম্ভ রানা কুম্ভ নির্মাণ করেছে, এখানে একটা ইম্পর্টেন্ট মোটামুটি 1 নম্বর কোশ্চেন আসার মতো এবং আসেও এটা। নেক্সট পেজ নাম্বার 1.3.72, এটা হচ্ছে মারওয়ার রাজ্য। এই যে বিকানের, রাজস্থানের বিকানের একটা শহর আছে, ওটা হচ্ছে রাও বিকা। বিকা থেকে বিকানের, রাও বিকা। এই রাও বিকা এটা স্থাপন করেন বা নির্মাতা ছিলেন, বিকানের শহরের নির্মাতা রাও বিকা। নেক্সট হচ্ছে এখানে আর কিছু সেরকম কিছু নেই। উড়িষ্যার উত্থান, নেক্সট আছে সুলতানি যুগে উড়িষ্যার উত্থান। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হবে এই যে জগৎ বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির, এখানে কে তৈরি করেন? অনন্ত বর্মন, একজন মহাযোদ্ধা ও একজন বিজেতা ছিলেন না, তিনি ধর্ম এবং সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে যে অনন্ত বর্মন এই তৈরি করার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির সম্বন্ধে জানা গেল। এখানে তারপর আছে নেক্সট দেখ ওই পেজেরই ডান দিকে চলে 1.3.72 এর ডান দিকে এখানে আর কি আছে, বিজয়নগর সাম্রাজ্য চলে। তারপর বিজয়নগর সাম্রাজ্য 1336 থেকে 1646।
ইম্পর্টেন্ট নয়, নর্মাল যেটা ইম্পর্টেন্ট, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম হাম্পি এবং প্রতিষ্ঠা প্রথম হরিহর এবং প্রথম বুক্কা, আর তারা ছিলেন সঙ্গমের পুত্র। আর নেক্সট হচ্ছে যে এই যে প্রথম হরিহর এবং প্রথম বুক্কা কাকাতিয়া বংশের মানে সামন্ত রাজা এবং পরবর্তীকালে কাম্পিন রাজ্যের মন্ত্রী। ছাড়, এটা কাকাতিয়া বংশ ছিল, এটা প্রথম হরিহর এবং বুক্কা কাকাতিয়া বংশের। নেক্সট হচ্ছে যে এই বিজয়নগর সাম্রাজ্যের 4টে বংশ হচ্ছে সঙ্গম বংশ, শালুক বংশ, তুলুক বংশ আর অর্বিটু। এটা নর্মাল মনে রাখতে পারিস, পার্মানেন্ট ভাবে মনে রাখবি যে সঙ্গম বংশ, সঙ্গম, শালুক, তুলুক আর অর্বিটু এই 4টেই বিজয়নগর সাম্রাজ্যের সাথে সম্পর্কিত। আর সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা প্রথম হরিহর এবং বুক্কা। তারপরেই দেখ লাইন আছে 1336 থেকে 1485। ইম্পর্টেন্ট নয় সালটা, প্রথম হরিহর প্রথম বুক্কা, সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। আর এই যে ভক্তি বেদান্ত সন্ত বিদ্যানারায়ণের দ্বারা প্রভাবিত হয়ে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1336 খ্রিস্টাব্দে, মানে এই হরিহর এবং বুক্কাই প্রতিষ্ঠা করেন। প্রথম হরিহর সম্বন্ধে দেওয়া আছে। নেক্সট দেখ 1.3.73 পেজের লেফট সাইডে দেখ, এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম বুক্কাতে দেখ 1356 থেকে আছে। প্রথম বুক্কা বিদ্যানগরের নাম বদলে রাখেন বিজয়নগর। বিজয়নগরের তাহলে আগেকার নাম ছিল বিদ্যানগর, সেটা হচ্ছে বিজয়নগর। নেক্সট আর নেক্সট হচ্ছে নেক্সট দেবরায় 1 1406 থেকে 1422, ওই 1.3.73 ওটার লেফট সাইডে আছে। লেফট সাইডে দেবরায় 1 1406 থেকে 1422 এর মধ্যে যেটা আছে, ইতালির পর্যটক নিকালো কান্টি এর দেবরায় 1 এর আমলে এসেছিল। আর সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়। এটার মধ্যে আর কি ইম্পর্টেন্ট আছে যে এর মধ্যে দুটো কোশ্চেন এক্সট্রা চলে আসছে, যে মহানাটক শুদ্ধ নিধি এবং গঙ্গা বেটেকার বা হাতি শিকারী উপাধি নেন এই দ্বিতীয় দেবরায়। যেহেতু এ সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিল, তো সম্বন্ধে একটু জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট বটে। পারসদূত আবুর রজ্জক এই দ্বিতীয় দেবরায় আমলে ছিল। আর এই যে ডিন্ডিমা ছিল দ্বিতীয় দেবরায়ের সভাকবি। দাঁড়া আমি একটু জল খেয়ে নিই। রেকর্ডিং হচ্ছে। যেহেতু 1.3.73 রেকর্ডিং হচ্ছে। দ্বিতীয় দেবরায় পড়ার পর দ্বিতীয় দেবরায় যেটা বললাম যে ওই সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। নেক্সট সুলুক বংশে দেখছি কিছু ইম্পর্টেন্ট আছে কিনা, কারণ সবগুলোই যদি অনেক কিছু পড়তে হয় না তাহলে বিরক্ত লাগে ব্যাপারগুলো। ওই জন্য মোটামুটি একটা জিস্ট বা ছোটোখাটো ব্যাপার নিয়ে এই চ্যাপ্টার থেকে পুরো বেরিয়ে আসার চেষ্টা করছি। সুলুক বংশ দেখছি। বেশ, এবারে তুলুক বংশে পরে দেখ 1.3.73 পেজের ডান দিকে কৃষ্ণদেব রায় 1509 থেকে 1529। তো এখানে এই যে পর্তুগিজ গভর্নর আলবুবার্গ, এই আলবুবার্গের সাথে ভালো রকম সম্পর্ক ছিল কৃষ্ণদেব রায়ের, নর্মালি বন্ধুত্বের সম্পর্ক। নেক্সট বিজয়নগর সাম্রাজ্য তার সময় অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, এটাও ইম্পর্টেন্ট নয়। বিজয় মহল আর হাজার রাম মন্দির আর বিঠল স্বামী মন্দির এই কৃষ্ণদেব রায় মানে প্রতিষ্ঠা করেন।
নেক্সট হচ্ছে যে তিনি উপাধি নেন জগন্রাজ স্থাপনাচার্য এবং অভিনব ভোজ, এই দুটোই কৃষ্ণদেব রায়ের উপাধি। আর অন্ধ্র ভোজ এবং অন্ধ্র পিতামহ নামে পরিচিত ছিলেন। আর এই যে কৃষ্ণদেব রায় তেলেগু এবং সংস্কৃত ভাষা জানতেন। তিনি তেলেগু ভাষায় অমুক্ত মাল্যদা, অমুক্ত মাল্যদা কোশ্চেনটা এই বছরই তিন চারটে কোশ্চেন মোটামুটি দুটো তিনটে পরীক্ষায় লাগাতার এসছে। অমুক্ত মাল্যদা কে লেখেন? কৃষ্ণদেব রায়। এবং সংস্কৃত ভাষায় জামবটি কল্যাণ নাম ও উষা, এই দুটো ইম্পর্টেন্ট নয়, অমুক্ত মাল্যদা এটা ইম্পর্টেন্ট এখানে। আর এই অষ্টদিগ্গজ কার রাজসভায় ছিল? অষ্টদিগ্গজ ছিল কৃষ্ণদেব রায়ের রাজসভায়। আর এই তেনালি রামা, এটা অনেক সময় এটা সিরিয়াল হিসাবেও দেখানো হয় টিভিতে। এই তেনালি রামা এও কৃষ্ণদেব রায়ের মানে কৃষ্ণদেব রায়ের ও রাজসভায় ছিল। যে পাণ্ডুরঙ্গ মহাত্ময়াম রচনা করেছিল। নেক্সট হচ্ছে অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পেড্ডানাকে। পেড্ডানাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। আর নেক্সট আর কি আছে? কৃষ্ণদেব রায় বাবরের সমসাময়িক ছিলেন। নেক্সট হচ্ছে বাস, আর আপাতত ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে আর কি আছে? নেক্সট সদাশিব রায় দেখ, মানে 1.3.73 এরই ডান দিকে একদম নিচে আছে সদাশিব রায়। এখানে আছে তালিকোটা যুদ্ধ, 1565 খ্রিস্টাব্দে তালিকোটা যুদ্ধ হয়েছে। আর তারপর কি আছে? নেক্সট পেজ নাও 1.3.74 এ চলে আয়। 1.3.74 ওখানের মধ্যে যেটুকু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এখানে 1.3.774 লেফট সাইডে প্রথমে আছে আরবিডু বংশ, ওখানে ছাড়, ওখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট তারপরে বিজয়নগরের শাসন ব্যবস্থা, তারপরে যে সমাজে নারীদের সম্মান ছিল। মধ্যযুগে একমাত্র বিজয়নগর সাম্রাজ্যে মহিলারা নানা কর্মে নিযুক্ত হতেন এবং যুদ্ধ কার্য পরিচালনা করতেন। তারপরে এই যে স্থাপত্য, এখানে কৃষ্ণদেব রায় বিরূপাক্ষ মন্দির, হাজারা রামা মন্দির আর বিটল স্বামী মন্দির তৈরি করে, এর আগে পড়েছিলাম যদিও। আর আর মন্দিরের দেওয়ালগুলি রামায়ণ মহাভারতের গল্পগুলি ছবি আকারে ফুল থাকতো, পাথরের দেওয়াল। আর এই যে বিখ্যাত পাথরের রথ স্থাপত্য এই হাম্পি আমলে তৈরি হয়েছিল। তারপর দেখ বাহামনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য। 1.3.74 এ ডান দিকে আছে বাহামনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম রাজ্য, যেটা স্টার্টিং হচ্ছে আলাউদ্দিন হোসেন বাহমন শাহ, তিনি হাসান গাঙ্গু নামে পরিচিত ছিলেন। হাসান গাঙ্গু, আলাউদ্দিন হোসেন বাহমন শাহ হাসান গাঙ্গু নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে নেক্সট এখানে কিছু নেই। তারপরে তাজাউদ্দিন ফিরোজ শাহ, হ্যাঁ তাজাউদ্দিন ফিরোজ শাহ ওখানে একটা আছে, ভীমা নদীর তীরে ফিরোজাবাদ নগরের পতন হয়। ফিরোজাবাদ নগর ভীমা নদীর তীরে স্টার্ট, যদি কোশ্চেনটা আসবেও না বোধ, এর আগেও আসেনি। নেক্সট পেজ নাম্বার 1.3.75 ইব্রাহিম আদিল শাহ। আদিল শাহ বংশের মহান শাসক ফার্সি ছিল। তার সরকারি ভাষা এই মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ তৈরি করেন। তাহলে গোল গম্বুজ কে তৈরি করেন? ইব্রাহিম আদিল শাহ। নেক্সট আর কি আছে ইম্পর্টেন্ট?
সুফিবাদ, সাফা বা পবিত্র থেকে সুফি কথাটা এসছে। প্রথম সুফি সন্ত ছিলেন লাহোরের শেখ ইসমাইল, প্রথম সুফি সন্ত। ভারতের সব থেকে জনপ্রিয় সুফি সাধক ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। আর তার শিষ্যরা চিশতি সম্প্রদায় পরিচিত। এই সম্প্রদায়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া এদের এক ধরনের গুরুই ছিল বলতে খাজা মঈনুদ্দিন চিশতি। নেক্সট এই গোলকোন্ডা দুর্গ কে তৈরি করেন? কুলি কুতুব শাহ। আর কি আছে? মোহাম্মদ কুলি কুতুব শাহ, কুতুব শাহী বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা করেন। এই যে হায়দ্রাবাদ শহর, এটাকে স্টার্ট করেন কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদের নাম ছিল ভাগ্যনগর, চারমিনার নির্মাণ করেন। এটা পুরোটাই হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহ। তারপর নেক্সট এই যে সুফি সন্ন্যাসীদের গুরুকে বলা হতো পীর বা গুরু। আর কি আছে? আর এখানে দেখ এবারে এই যে তোদের ছক করে লেখা আছে, যেটা হচ্ছে মীরাবাই সম্বন্ধে লেখা আছে নিচের দিকে 1.3.75 এর নিচে আছে। যেটা মীরাবাই ছিল কৃষ্ণের মহান ভক্ত, কৃষ্ণ ভজনের জন্য রাজস্থানে জনপ্রিয় ছিল। তুলসীদাস রামের পূজারী, হিন্দিতে রামচরিত মানস রচনা। এখানে একটা কোশ্চেন রামচরিত মানস, আর একটা বোধহয় অনলি রামচরিত এরকম আছে। রামচরিতটা বোধহয় মনে পড়ছে না, যদুমণি সন্ধ্যাকর নন্দিনী এরকম কি বেশ ছিল উত্তর মাসে, বাট রামচরিত মানসটা হচ্ছে তুলসীদাস। তারপর 1.3.76 চলে যায়। 1.3.76 এখানে ভক্তি আন্দোলনের সঙ্গে আছে। ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এইটা ইম্পর্টেন্ট নয় অতটা। ভক্তি আন্দোলনের মধ্যে শঙ্করাচার্যদের কাছে জন্মস্থান কেরালাতে। আর নেক্সট হচ্ছে এখানে সেরকম কিছু ইম্পর্টেন্ট। কবির, গুরু নানক, রামানন্দ। আচ্ছা 1.3.76 এর ডান দিকে শিষ্য আর সম্প্রদায়ের একটা ছক রয়েছে। কবির একজন মুসলমান তাঁতি ছিলেন। কবির তার আয়ত পালনকারীদের কবিরপন্থী বলা হয়। আর রায়দাস ছিলেন একজন মুচি। তার এই কবির আর রায়দাসের মোটামুটি নাম শোনা যায়। বাট কবির অরিজিনালি বেনারসের কাছে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি এক মুসলিম তাঁতি পরিবারে লালিত পালিত হন। কবির সম্বন্ধে আরো কিছু দেওয়া আছে 1.3.77 এ জুলাই। 1.3.77 এর লেফট সাইডে তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ক্রিয়াকলাপ জানতেন। নেক্সট হচ্ছে আর ইম্পর্টেন্ট কি আছে, এই যে কবির ছিলেন সুলতান সিকন্দর লোদির সমসাময়িক। আর আর এই যে কবির ছোট ছোট কবিতাগুলোকে দোহা বলা হয়। নেক্সট হচ্ছে গুরু নানক। গুরু নানক তালাবন্দি গ্রামে জন্ম হয়। তালাবন্দি গ্রামটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে প্রথম লঙ্গরখানা স্টার্ট কে করেছিল? গুরু নানক। তারপর হচ্ছে চৈতন্যদেব। চৈতন্যদেবের কি আছে এখানে? কিছু ইম্পর্টেন্ট নেই এখানে। বৈষ্ণব ধর্ম, বাস এইটুকুই। তারপর আছে একনাথ। ঔরঙ্গাবাদে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জ্ঞানেশ্বরী বা মারাঠা সীতা রচনা করেন। মারাঠা সীতা রচনা করেন একনাথ। আর নেক্সট হচ্ছে রামদাস, শিবাজি আধ্যাত্মিক গুরু ছিলেন রামদাস। 1.3.77 এর ডান দিকে আছে শিবাজি আধ্যাত্মিক গুরু ছিলেন রামদাস। আর তারপর
তেলুগু এখানে আর তৈরি উপরে 1.3.78 চলে যায় 1.3.78 এ এই যে সুরদাস রচনা করেন সুরসাগর 1.3.78 এ সুরদাস রচনা করেন সুরসাগর। মীরাবাই একটু আগেই বললাম, মীরাবাই মীরার ভজন, মানে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্বামী হিসেবে মনে করেন এবং ভজন রচনা করেন যা মীরার ভজন নামে অমর হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বিখ্যাত রচনা হলো পায়জি মাইনে রাম রতন ধন পায়ো, কোশ্চেন আসলেও আসতে পারে, তাই না? মাইনে রাম রতন ধন পায়ো, এটা মীরাবাইয়ের রচনা। নেক্সট হচ্ছে জল দেবে তো ব্যাস এত দূরই মুঘল সাম্রাজ্য তারপর থেকে শুরু হচ্ছে। আপাতত এতদূর পর্যন্ত যেগুলো পড়লাম ওইগুলোই যেন রিপিট করিস একবার, সবগুলো পড়া দরকার নেই, সবগুলো পড়লে সত্যি বলছি বিরক্ত লেগে যাবে এবং পড়তেও মনে হবে না। ওই জল দিতে পারলাম না। সমীর, হ্যালো, হ্যাঁ আমি না পরের দিন তোদের কি বললাম বেশ ওই যেটা হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলন ওখান থেকে আমি আগে করে দেবো, তারপর মুঘল সাম্রাজ্য করাবো, ঠিক আছে? আর জাতীয় আন্দোলন না বেশ কয়েকগুলো ক্রিটিক্যাল পয়েন্ট আছে। এই যে দিল্লি সুলতানের সাথে এই আজকে যত শেষ হলো এগুলো মোটামুটি ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট, মানে ওই কিছু কিছু জিনিস আছে গুলিয়ে যাওয়ার মতো, কিন্তু মুঘল সাম্রাজ্যে যথেষ্ট সাফ সুতরা, মানে ওইটা না গুলিয়ে যাওয়ার মতো বিষয় নেই। হ্যাঁ ইম্পর্টেন্ট বটে, বাট গুলিয়ে যাওয়ার মতো বিষয়গুলো নেই, ওই জন্য ওইটা আমি লাস্টে করে দেবো। ওয়েট কর, আমি লাস্টে না আমি দেখছি আরো কিছু পাই কিনা, দাদা ওয়েট এক মিনিট। জিকে আমি চেষ্টা করবো 50টার মতো কোশ্চেন করার, বাট মেনলি ম্যাথের জন্য এক্সামটা হচ্ছে, মেনলি ম্যাথের জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপ টু ডেট পর্যন্তই, যতদূর পর্যন্ত আজকে মানে লাস্ট ডেট করানো হচ্ছে, আর ম্যাথে যতদূর পর্যন্ত অলরেডি করানো আছে ততদূর পর্যন্তই, বাট জিকে আজ পর্যন্ত যেগুলো করছি ওগুলোর মধ্যে দেওয়া হতে পারে। ওকে আপাতত ঠিক আছে। এবং সত্যি কথা বলতে এই প্রায় এক মাস এখন শেষ হয়নি এবং এর থেকে মোটামুটি 3 থেকে 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, এর সাথে জিকে প্লাস ইংলিশ কিছু কিছু কমপ্লিট হয়েছে, মোটামুটি ঠিকই স্পিডে আসছে বা যাচ্ছে মানে ব্যাপারটা। যেহেতু তোদের মোটামুটি ক্লাসগুলো ডেলি করাচ্ছিলাম স্টার্টিং এ, তো এখন ওই সপ্তাহে 5 দিনও তবু ভালোই চলবে, হয়তো বেশিরভাগ দিন ম্যাথ ক্লাসই বেশিরভাগ দিন হয়, জিকে হয়তো এবং ম্যাথটা দরকারও বটে, বেশিরভাগ তোদের ম্যাথের জন্যই এসছিস বেশিরভাগই। কারণ তো ঠিক আছে, এই জিকেও হচ্ছে ইংলিশও হচ্ছে। হ্যাঁ ইংলিশটা সমীর পড়ছিস ওয়ান ওয়ার্ড গুলো, দেখ ওয়ান ওয়ার্ডের মধ্যে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, ওইগুলোর মধ্যে সিনোনিম অ্যান্টোনিম কাজে লেগে যাবে। আমি যেমন দাঁড়া ওই বইটা খাতাটা যেটা ইংলিশ লেখা আছে, না এটা জানো ওটা, হ্যাঁ দেখি। যেমন আজকে যে ওয়ান ওয়ার্ড গুলো ছিল, ওয়ান ওয়ার্ড কোথায় আছে খুঁজে দাও, পেজ নাম্বার সমীর স্টার্টিংটা বল ওয়ান ওয়ার্ডের। আমি পেয়ে গেছি। এই যেমন সবাই ওয়ান ওয়ার্ডের স্টার্টিংটা দেখ 94 এ অ্যান্টিসিপেট ছিল, এগুলো না মনে রাখা যথেষ্ট সহজ বটে, বোধহয় অঙ্কিতের অনেকটাই হয়তো হয়ে আছে বা হয়তো একটু আধটু হয়নি, এগুলো হয়তো করে নিবি। নর্মালি অ্যান্টিসিপেট মানে আশা রাখা, অ্যান্টিডোট মানে এমনিতেই জানা থাকে বিষনাশক, অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথির অপোজিট হলো অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি,
অ্যান্টিপ্যাথি মানে সহানুভূতি নেই বা ঘৃণা, অপছন্দ। অ্যান্টি কোয়ারিয়ান, অ্যান্টিক মানে যেটা পুরনো জিনিস, অ্যান্টিক জিনিস। তো অ্যান্টিক মানে ওই সম্বন্ধে আছে, মানে পুরনো জিনিসের সম্পর্কিত, পুরাতাত্ত্বিক। নেক্সট হচ্ছে অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস বিপরীত, নরমালি অ্যান্টি মানে এমনিতেই বিপরীত হয়, অ্যান্টিথেসিস বিপরীত। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। হ্যাঁ, অ্যাপার্ট মানে কি আলাদা করে দেওয়া বা আলাদা হওয়া, জাতি সম্পর্কিত আলাদা হওয়া, মনে রাখার জন্য। তাহলে অ্যাপার্থেইড মানে জাতিভেদ। তারপর হচ্ছে অ্যাপেথি মানে কি হচ্ছে সিম্প্যাথি একটা শব্দ শুনেছি, সিম্প্যাথি মানে সহানুভূতি, আর অ্যাপেথি মানে উদাসীনতা, নট ইন্টারেস্টেড এরকম কিছু। তবে অ্যাফেসিয়া মানে সেই কথা বলার ক্ষমতা লোপ পেয়ে যায়, ওইটা হচ্ছে অ্যাফেসিয়া। অ্যাপিয়ারি, এই যে মৌমাছি পালন, কাল্টিভেটিং অফ বিজ এরকম কিছু, মৌমাছি পালন, এর সাথে ওয়ান ওয়ার্ডও হয়ে যাচ্ছে, মানে এটা ওয়ান ওয়ার্ডই পড়ে যেতে। অ্যাপোলোগাইজ, এর আগে অনেকবার হয়তো অনেক কিছুতে পড়েছি, অ্যাপোলোগাইজ মানে ক্ষমা চাওয়া। তবে অ্যাপোস্টাসি, স্বধর্মত্যাগ, আর অ্যাপোস্টেট মানে ধর্মত্যাগী, এই দুটোই মোটামুটি একই ধরনের, তো মনে রাখার সুবিধা। অ্যাপোস্টেল, এপিওস্টিএলি, অ্যাপোস্টেল প্রচারক, ওই প্রচারক, অ্যাপোস্টেট, অ্যাপোস্টেসি, এইগুলো মোটামুটি একই ধরনের। আর অ্যাপেলিং মানে ভয়াবহ, ব্যাস। তো এইখানে 15টার মতো শেষ হয়ে গেল। নেক্সট আর কি ছিল, ইডিয়াম ছিল এই দিকে 84 থেকে। অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, ক্রো বা কাক জেনারেলি ঘুরপথ পছন্দ করে না, সবথেকে শর্টকাট রুট পছন্দ করে কাউ, এই ক্রো। ওটা অফ করো এলামটা। তো অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ সবথেকে ছোট রাস্তা। তারপর হচ্ছে আস্ক ফর ট্রাভেল, সমস্যা, ট্রাভেল মানে কি এমনি সমস্যা, তো সমস্যা ডেকে আনা। অ্যাসলিভ এট দ্য হুইল, তার মানে কি গাড়ি চালাতে চালাতে যদি ও ঘুমিয়ে যায়, তার মানে নিজের কর্তব্যে ধ্যান দিচ্ছে না, নিজের কর্তব্যে ধ্যান না দেওয়া, অ্যাসলিভ এট দ্য হুইল। অ্যাজিউম ইয়ার্স, ইয়ার মানে কি ওই সেই বলে না, ওই সেই ওকে ওকে একটু ফুলিয়ে দেওয়া, ফাঁপিয়ে দেওয়া, হ্যাঁ, ভাপানো, মানে কি এরকমই শ্রেষ্ঠতা দেখানো, বাস্তবে নয় কিন্তু দেখানো হচ্ছে যে আমি শ্রেষ্ঠ। তো অ্যাজিউম ইয়ার্স, অ্যাজিউম মানে এমনিতেই ইয়ে করা, মানে অ্যাজিউম করে এই ব্যাপারটা। হ্যাঁ, অ্যাজিউম মানে কি এই মনে কর বা গেস করার চেষ্টা কর, মানে যেটা জানিস না এরকম ব্যাপার। তো এখানে অ্যাজিউম ইয়ার্স মানে শ্রেষ্ঠতা দেখানো। অ্যাট এ লস মানে কি করবো না করবো খুঁজে পাচ্ছি না, সিদ্ধান্ত নিতে না পারা। অ্যাট এ পিঞ্চ, যখন কোনো জিনিস খুব বেশি দাম হয়ে যায়, তখন ওটা যদি কেউ কাউকে চায় তো একটু মতো দেবে, 1 পিঞ্চ দেবে, তো মানে কি জরুরি পরিস্থিতিতে। অ্যাট এ স্ট্রেচ, তো জেনারেলি এরকম অনেক স্ট্রেচিং করি আমরা রানিং করার পর। স্ট্রেচিং করা মানে কন্টিনিউ একটা স্ট্রেচিং করতে হয়, নইলে পায়ে লেগে যাওয়ার চান্স থাকে। তো স্ট্রেচ মানে লাগাতার। নেক্সট অ্যাট এনি কস্ট, মানে যে কোনো মূল্যে বা যে কোনো পরিস্থিতিতে। অ্যাট ক্রস পারপাস, মানে ওই সেই ক্রস পারপাস বা ধাক্কাধাক্কি তখনই হয়ে যায় যখন একে অপরকে ভুল বোঝা। নেক্সট ড্যাগার মানে এমনিতেই তলোয়ার হয়, তলোয়ার কখন হয়, যখন কঠোর শত্রুতা থাকে তখনই, তো ড্যাগার্স ড্রন। নেক্সট হচ্ছে অ্যাট ডিসক্রিয়েশন মানে বিনা শর্তে, ডিসক্রিয়েশন। নেক্সট অ্যাট ইজ মানে কি আরামদায়ক, আরামদায়ক বা সুবিধাজনক অবস্থা। অ্যাট ইস্যু মানে কি ঝগড়া, কোনো ইস্যু আছে মানে কোনো সমস্যা নেই এখানে। অ্যাট ইস্যু মানে কি ঝগড়া, তাহলে। অ্যাট লার্জ মানে কি লম্বা ঠ্যাং নিয়ে মানে দৌড়ে পালিয়ে গেল, লার্জ মানে বড়, মানে কি পলাতক। অ্যাট লগার হেড মানে কারোর সাথে বিবাদ, হেড মানে লগার হেডস মানে কি কারো যদি মাথাটা দেওয়ালে ঠুকে দেয় তাহলে বিবাদ শুরু হবে, মানে মনে রাখার জন্য বলছি জাস্ট। তো অ্যাট লগার হেড মানে কারোর সাথে বিবাদ, ব্যাস এই হয়ে গেল 15-29টা। এখানের মধ্যে ইডিয়ামস গুলো যেমন যে অ্যাট দ্য ক্রো ফ্লাইজ এমনি মুখস্থ হয়ে গেল, সব থেকে ছোট রাস্তা। আস্ক ফর ট্রাভেল, সমস্যা ডেকে আনা। অ্যাসলিভ এট দ্য হুইল, নিজের কর্তব্যে ধ্যান না দেওয়া। অ্যাজিউম ইয়ার, শ্রেষ্ঠতা দেখানো। অ্যাট এ লস, সিদ্ধান্ত নিতে না পারে। অ্যাট এ পিন, জরুরি অবস্থা। অ্যাট এ স্টেজ, লাগাতার। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। মানে অ্যাট ক্রস পারপোজ, একে অপরকে ভুল বোঝা। অ্যাট ড্যাগার্স ড্রন, কঠোর শত্রুতা। এত পর্যন্ত তো এইগুলো তো এমনিতেই মুখস্থ হয়ে গেল, বাকি হলো পাঁচটার মধ্যে অ্যাট ইজ এমনিতেই মুখস্থ হয়ে গেছে, আরামদায়ক। অ্যাট ইস্যু ঝগড়া। অ্যাট লার্জ পলাতক। অ্যাট লগার হেড মানে কার সাথে বিবাদ। আর একটা হচ্ছে অ্যাট ডিসক্রিপশন বিনা শর্তে। 15টার মধ্যে 14টা এমনিতে একবার পরে মুখস্থ হয়ে গেল। আমি আগে থেকে মুখস্থ করিনি, আমি এখানেই পড়ালাম, এখানে আমার 14টা মুখস্থ হলো এখন। একটা যেটা মুখস্থ হলো না বা একটু অচেনা সেটা হচ্ছে বিনা শর্তে, ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে একটু মনে রাখলেই হবে। 15টার মধ্যে 14টা, আর এই যেগুলো দিচ্ছি এগুলো না তোর একটা খাতা লিখে রাখবি 1 নম্বর 2 নম্বর দিয়ে।
1 নম্বর 2 নম্বর দিস না, যার জেনারেল 98 আছে তো 98 করে লিখে রাখবি। এখানে ওয়ান ওয়ার্ডের মধ্যে অ্যান্টিসিপেট মানে আশা রাখা, এটা আমি একটু আধটু জানতাম। অ্যান্টিডোট মানে বিষ-নাশক, এটা আমি এখনই জানলাম, তো মুখস্থ হয়ে যাবে। অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি মানে সহানুভূতি, অ্যান্টিপ্যাথি মানে ওর অপোজিট ঘৃণা, এটা মুখস্থ হয়ে গেল। অ্যান্টি কোয়ারার অ্যান্টিক অ্যান্টি কোয়ারিয়ান, অ্যান্টিক মানে এমনিতেই তো পুরনো জিনিস, তো পুরাতাত্ত্বিক ব্যাস। অ্যান্টিথেসিস বিপরীত, এটাও থেসিস অ্যান্টিথেসিস আমি কখনো কখনো পড়েছিলাম। অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম জানি আমি, বিপরীত শব্দ। অ্যাপার্থেইড, অ্যাপার্ট মানে কি আলাদা করে দেওয়া, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। অ্যাপার্ট মানে আলাদা করে দেওয়া, যখন জাতিভেদে আলাদা করে দেওয়া হয়, তো অ্যাপার্থেইড মানে জাতিভেদ। অ্যাপেথি, সিম্প্যাথি মানে কি সহানুভূতি, আর অ্যাপেথি মানে উদাসীনতা, বাস এইটুকুই। অ্যাপেথি মানে হচ্ছে একটা নেগেটিভ ভাব, উদাসীনতা। হ্যাঁ, তারপর হচ্ছে কি অ্যাফেসিয়া, অ্যাফেসিয়া মানে কথা বলার ক্ষমতা লোপ পেয়ে যাওয়া। নেক্সট হচ্ছে অ্যাফেসিয়া, যদি মনে না থাকে আমি ওটা মার্ক করে রাখবো। নেক্সট অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে মৌমাছি পালন, এটা জেনারেলি একটু জানা ছিল এবং এটা পড়ার পরে পার্মানেন্ট হয়ে গেল। অ্যাপোলোগাইজ ক্ষমা চাওয়া আগে থেকে জানি। হ্যাঁ, অ্যাপোস্ট্যাসি, অ্যাপোস্ট্যাসি আর অ্যাপোস্টেট আর অ্যাপোস্টেল, এই তিনটে হচ্ছে প্রচারক, ধর্মত্যাগী, ধর্ম দিয়ে ব্যাপারটা, তো এই তিনটে মনে রাখার সুবিধা হবে। আর অ্যাপেলিং মানে ভয়াবহ, অনেকগুলো অ্যাপেল যদি একসাথে একটা গাড়ি আপেল গাড়ি উঠিয়ে, তো ভয়াবহ ব্যাপার, এরকম কিছু মাইন্ডে রেখে করতে পারিস। জেনারেলি ওয়ান ওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করে মুখস্থ করে, আর এই যেগুলো ইডিয়াম সেগুলো একটা কোন একটা সাপোর্টিং কিছু দিয়ে, যেমন হয়েছে আমি চেষ্টা করলাম যে ক্রো, ক্রো দিয়ে কি বললাম যে ওই অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ, সব থেকে ছোট রাস্তা, ক্রো শর্টকাট রাস্তায় যায়, এরকম হচ্ছে ব্যাপার। এখানেও তো 15টার মধ্যে আমার বোধহয় 10টা থেকে 12টা আমার এমনি এখনই পড়ে মুখস্থ হলো, তো আর একটু 10 মিনিট ধরে আমি পড়ে মুখস্থ হয়ে যাবে পুরোটাই। মোটামুটি সহজই বটে, মোটেই কঠিন না। একটু ডেলি পড়ার চেষ্টা কর, দেখ ভালো এরকম সহজ লাগবে। তাই না সমীর, বোধহয় একটু সহজ লাগছে ব্যাপারগুলো, একটু না ভালোই সহজ লাগছে সমীর। এখানে বিশ্বজিৎ, আর একটা কে ছিল তাহলে, সমীর, বিশ্বজিৎ, হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা, অঙ্কিতা ঠিক আছে, ওর ফোন খারাপ আসছে, কোনো ব্যাপার না। বাকি এই সমীর এগুলো খাতা লিখছিস তো, লিখছিস যেগুলো ইংলিশ গুলো দিচ্ছি? ঠিক আছে, ল্যাপটপ, বাট লেখাটা পসিবল, যেহেতু 15টা বেশি দিচ্ছি না, মানে 30টা বেশি দিচ্ছি না টোটাল। ও ওইগুলো স্টার্টিং এ অনেক বেশি দিয়েছিলাম আমি, তারপর দেখলাম যে 15টা করে ঠিক যাচ্ছে পার ডে। এই 15টা ঠিক আছে, এক পাতাতে 15টা আর এক পাতাতে 15টা, 30টা ঠিকই আছে। তুই না লিখে নিবি, লিখে নিলে একটু দেখবি আর একটু বেশি সুবিধা হবে। 15টা বেশি না, 10 মিনিট সময় লাগবে টোটাল লিখতে। আর যেটুকু পড়লাম সেইটুকু যেন রিভাইজ করে আসিস জিকে এর ক্ষেত্রে। আজকে যতটুকু হলো ততটুকু যেন রিভাইজ করে আসিস, আর এক্সট্রা পড়ার দরকার নেই, এক্সট্রা ঘাটারও দরকার নেই, বিরক্ত হয়ে যাবি, এনার্জি চলে যাবে। ওই এনার্জি দিয়েই তোর গোটাটা জিস্ট হয়ে যাবে। মোটামুটি একটা একটা ওই মোটামুটি পড়ে নে, মোটামুটি পড়ে যখন কোশ্চেন অ্যান্সার করবো তখন এমনিতেই রিভাইজ হবে। এই ব্যাপারটা দেখ, এটা এক্সাক্ট কি, দেখ এটা এক্সাক্ট কি। হ্যাঁ বল। ওকে, আমি কালকে জিওগ্রাফি সেন্ড করে দেবো, কালকে সকালে। ঠিক আছে, আমি কালকে সকালে জিওগ্রাফি সেন্ড করে দেবো, আর কালকে ক্লাস হবে, সানডে আমি বলে রেখেছিলাম কাল ক্লাস হবে। কালকে ওই সেমই টাইম হয়ে গেল, 8:30 থেকে এমনিতে পার্মানেন্ট করে দিয়েছি। বেশ, ঠিক আছে তাহলে, আর কিছু জিজ্ঞেস করা আছে বল সমীর। বাকি যেদিন না ম্যাথ হবে না, যেমন ধর আজকে ম্যাথ হচ্ছে না, কালকে ম্যাথ হচ্ছে না, এগুলো না ম্যাথগুলো না ছাড়িস না, ম্যাথ পার ডে দেখবি, নাহলে কিন্তু না ওই অচেনা অচেনা লাগবে জিনিসটা। হ্যাঁ চলবে, মোটামুটি ধরে রাখ যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ব্যাস এইটুকু মাথায় রাখ। চলবে চলবে চলবে, ওটাও ভালো, ওটাও ভালো, সবগুলোই রয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্যাস ওইটুকু চলবে, বাকি এটা ব্যাস। হুম, চলবে। আমি তো বলবো একটা সেই ওই 5 টাকা দামে একটা লম্বা খাতা রাখবি, যেখানে শুধুমাত্র সূত্রগুলো লিখে রাখবি, তাহলে না। হুম, বিশ্বজিৎ তোরও বোধহয় এরকমই করেছিস। হ্যাঁ,
ওই খাতার মধ্যে রাখিস না, একটাই খাতা কিন 5 টাকা বা 10 টাকা দিয়ে, ওইটাতে শুধু সূত্রগুলো লিখে রাখবি, তাহলে না এক জায়গায় থাকে ব্যাপারগুলো। ঠিক আছে, তবুও ঠিক আছে, মোট কথা যেন নিজের কাছে থাকে, মানে নলেজে থাকে যে হ্যাঁ ভাই এখানেই লিখেছি, যেন মনে থাকে। ঠিক আছে, বিশেষ তুই ইংলিশ ক্লাস ছিলিস ভয়েস চেঞ্জিং ক্লাসে? ছিলিস না? তাহলে তো ঠিক আছে, বেশ। আমি চেষ্টা করব কালকে জিওগ্রাফির সাথে আমি ন্যাশনাল চেঞ্জটা একবার করানোর চেষ্টা করব, যদি পারি তো পুরো ন্যাশনাল চেঞ্জটা আরেকবার দেখিয়ে দেবো, তাহলে হয়তো 80% বা 90% ন্যাশনাল চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। যে ন্যাশনাল চেঞ্জগুলো তোদের স্টার্টিং থেকে শিখতে হয়তো এরকম আলাদা করে টিউশন সেন্টার, বা আমি যখন ক্লাস 8-9 এ পড়ছিলাম আমাদের টিউশনি তো ন্যাশনাল শেখাতে 2 মাস শিখিয়ে দিয়েছিল। 2 মাস তো কোনো দরকারই হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে স্যারেরও টাকার দরকার ছিল, আমিও তখন বুঝতাম না যে কেন এত দেরি করে শেখাচ্ছে। তো এরকম করে ব্যাপারগুলো চালাই। আবার কেউ নতুন এলো, ওকে ওর থেকে আবার স্টার্টিং থেকে শুরু হলো। তো এই হচ্ছে ব্যাপার, যেগুলো এত টাইম লাগা দরকার নেই। আমি কালকে চেষ্টা করবো ন্যাশনালটা জিওগ্রাফির সাথে করে দেওয়ার। আর যথেষ্ট সহজভাবে দেখিয়েছি, কারণ যদি আলাদা আলাদা করে সূত্র লেখা না ভয়েস চেঞ্জে অনেক সূত্র হয়ে যাবে, ওর থেকে বরং ভালো এই আমি উদাহরণ দিয়ে শিখিয়ে দিই, ওটাই সত্যি বেস্ট হয় এবং মনে রাখার ক্ষেত্রে ওটা সুবিধা হয়। উদাহরণ দিয়ে এই জেনারেলি ওই যে সূত্র প্রয়োগ করে অনেক ব্যাপারটা কঠিন হয়ে যায় একটু। অতি বরং বলে এমনিই ঠিক আছে, ন্যাশনাল চেঞ্জটাও আমি চেষ্টা করবো উইদাউট সূত্রতেই করানোর। তো কালকে জিওগ্রাফি আর ন্যাশনাল চেঞ্জ তাহলে। আর আমি কালকে জিওগ্রাফির সাথে আমি আরো কিছু সায়েন্সের কিছু সেন্ড করবো, ওগুলো পড়ে নিস। মোটামুটি বইটা ঠিকই আছে, আমার কাছে 2-3টে বই আছে। তার মধ্যে একটা ডাব্লিউবিসিএস নেক্সট, আরেকটা আমি আগের দিন দেখালাম তোদের লীলা মজুমদারের ওই ব্যাপারটা, ওই বইটা। আরো 1-2টো বই আমার যদি এখানে অফলাইনে কোনো স্টুডেন্ট দেখি মোটামুটি ভালো বই আছে, ওদের কাছ থেকে নিয়ে নিই, বলে 2-3 দিন থাক, মোটামুটি বইগুলো পিডিএফ বানিয়ে তো সেন্ড করে দিই, তাহলে আলাদা করে কিনতে হচ্ছে না বই। তো এরকম ভাবে, কারণ একটা বই 100% দেওয়া থাকে না, এটা গ্যারান্টি। মোটা তো ঠিকই আছে। পিডিএফ গুলো অবশ্যই পার ডে, যে কোনো একটা পিডিএফ 2বার রিভাইজ করিস পার ডে। আর ম্যাথের জন্য অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা পার ডে। বেশ, বাদ বাকি বাকি সময়টা জব করিস, তবুও তোদের 4 থেকে 5 ঘন্টা সবারই পেয়ে যাস। আচ্ছা, জব করিস তাহলে তো এমনিতে ঠিক আছে। বেশ ঠিক আছে, আমি কালকে তাহলে আবার ইংলিশ সেন্ড করবো প্লাস জিওগ্রাফি, আর ওর সাথে আমি চেষ্টা করবো ন্যাশনালটা করে দেওয়ার, আর চেষ্টা করবো কিছু কিছু সংখ্যক সায়েন্সের পিডিএফ দেওয়ার। বেশ, সোমি কি জিজ্ঞেস করা আছে? বিশ্বজিৎ, রিজনিং রিজনিং তো, হ্যাঁ রিজনিং বলছিস তো বিশ্বজিৎ? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি রিজনিং আমি স্টার্ট খুব একটা করছি না, এই জন্য কারণ রিজনিংটা বেশিরভাগই পারবি যদি আমি লাগাতার 1 সপ্তাহ রিজনিং ক্লাস করে দিই, রিজনিং এর সমস্ত কিছুই শেষ করে ফেলবো। এবং রিজনিংটা সহজও বটে বোধ হয়, সবার ক্ষেত্রেই লাগে সহজ। ঠিক আছে, তাহলে তাহলে এক কাজ করছি, শোন কালকে তাহলে রিজনিং হচ্ছে তাহলে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, তাহলে বিশ্বজিৎ কালকে তাহলে রিজনিং করে দিচ্ছি অনলি। আমি লিখে দিচ্ছি আজকে, কালকে অনলি অনলি রিজনিংই হবে কালকে শুধু, তাহলে যত টাইপ আছে সব মিক্স করে। ঠিক আছে ঠিক আছে, মিক্সড রিজনিং হবে কালকে সব। ঠিক আছে, ওকে, তাহলে কালকে রিজনিং ক্লাস ওই সেম 8টা 20 থেকে স্টার্ট হবে। হুম, বেশ ঠিক আছে, তাহলে বাকি সব লেফট হয়ে যায়, কালকে 8টা 20 থেকে রিজনিং আমি লিখে দিচ্ছি। ওকে, গুড নাইট সব। ঠিক আছে।